This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ছাত্র বিক্ষোভে উত্তাল পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজ। নিঃসন্দেহে বড় খবর, ছাত্র বিক্ষোভে উত্তাল পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজ। আজ হলদিয়ার একটি বেসরকারি ল কলেজের পরীক্ষার সিট পড়েছিল মহিষাদল রাজ কলেজে। তারপর ঠিক কি হলো, কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী কনিষ্ক। দেখা শুভ, মূলত যেটা বেসরকারি এই ল কলেজের যে পরীক্ষা সিট পড়েছিল, সেই যেটা অভিযোগ মূলত এই যে ছাত্র ইউনিয়ন, সেই ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ওই ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। মূলত এই বিষয়টা নিয়েই উত্তেজনা তৈরি হয়, বচসা হয়। এমনকি পরীক্ষার তদারকি করার সময় ইউনিয়নের ছেলেরা পরীক্ষায় গার্ড দেওয়ার পাশাপাশি রীতিমতো পরীক্ষার্থীদের হেনস্থা করে বলে এমনটা অভিযোগ। এই অভিযোগকে নিয়েই কিন্তু রীতিমতো বচসা থেকে হাতাহাতি, রীতিমতো ভাঙচুর করা হয়। অগত্যা সমগ্র পরিস্থিতি সামাল দিতে মহিষাদল থানার পুলিশকে, বিশাল পুলিশ বাহিনীকে আসতে হয় এবং এই মুহূর্তে কিন্তু এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। এখন কার অভিযোগ সত্য, অর্থাৎ যারা অভিযোগ তুলছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই বিষয়টা তদন্ত করে দেখা হবে। কনিষ্ক, যাদের বিরুদ্ধে অভিযোগ সেই ছাত্র ইউনিয়ন, এটা কোন রাজনৈতিক দলের ব্যানারে? দেখো, মূলত মহিষাদল রাজ কলেজের যে ছাত্র ইউনিয়ন, সেটা কিন্তু তৃণমূল অর্থাৎ সিএমসিপি ছাত্র ইউনিয়নের ব্যানারে। তাদের বিরুদ্ধেই যে অভিযোগটা উঠেছে এবং সেই অভিযোগ যদিও প্রাথমিকভাবে তারা নকশাত করেছে, কিন্তু তারা অন ক্যামেরা সেভাবে প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও কিন্তু এই বিষয়টা নিয়ে যেহেতু কলেজ কর্তৃপক্ষের দিকেও একটা অভিযোগের আঙুল উঠেছে, সেই বিষয়টা কলেজের পুলিশ প্রবেশ করতে হচ্ছে, বেপরোয়া ভাঙচুর করা হলো। সমগ্র বিষয়টা নিয়ে যেরকম একটা পাশাপাশি চাপানুতর তৈরি হচ্ছে, বিষয়টা নিয়ে তদন্ত করে সঠিক কে দোষী সেটা এখন তুলে ধরাই হচ্ছে মূল বিষয়। বেশ, নজর থাকবে কনিষ্ক, নজর রাখো। এদিকে ফের সপ্তমে বিধানসভা রাজভবন সংঘাত। কে শপথ বাক্য পাঠ করিয়েছেন জানতে চেয়ে সায়ন্তিকা ও রেয়াত হোসেন সরকারকে ফের চিঠি রাজ্যপালের। রাজ্যপাল মনোনীত ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করালে এই শপথ বেআইনি। চিঠিতে উল্লেখ সিবি আনন্দ বোসের, অর্থাৎ আরও একটা সংঘাত। 37টি ধারা উল্লেখ রাজ্যপালের। বিধানসভা অধিবেশনে যোগ দিলে জরিমানা দিতে হবে। সায়ন্তিকা রেয়াতকে হুঁশিয়ারি রাজ্যপালের। একটা অফিসিয়াল লেটার এসেছে, আমাদের শপথটা যেভাবে নেওয়া হয়েছে ওটা ওনার মনে হয়েছে মানে অসাংবিধানিক, বাধা তৈরি হচ্ছে। এবারে সেটা লিগাল ম্যাটার, অফিসিয়াল ম্যাটার, সেটা পর্যালোচনা করা হচ্ছে এবং যেরকমভাবে নির্দেশ দেওয়া হবে সেরকমভাবে আমরা করব। আজকে তো আমরা সেশন অ্যাটেন্ড করলাম এবং আগামীকালও করব। এই যে আমরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছি, এই কাস্টোডিয়ানই হচ্ছেন স্পিকার। এদিকে শপথ নিয়ে সংঘাতের মধ্যেই কাল বিধানসভায় উপনির্বাচনে জয়ী 4 প্রার্থীর শপথ। 4 জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শপথ নেবেন আগামীকাল। বিধানসভার নিয়ম মেনেই আগামীকাল শপথ। রাজ্যপালের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু রাজভবনের তরফে কোনো সদুত্তর আসেনি এখনো পর্যন্ত যা খবর। শপথ নেবেন মানিকতলা জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে, বাগদা জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জের জয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণের জয়ী প্রার্থী মুকুটমণি অধিকারী। কাল 4 তৃণমূল প্রার্থীর শপথ পর্ব। বয়কটের পথে হাঁটতে চলেছে বিজেপির পরিষদীয় দল। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। এই ফলের পিছনে অনেকগুলো কাজ করেছে জিনিস। মাননীয় মুখ্যমন্ত্রী আমার একটা আলাদা রকম যেন কোটিংয়ে মনে রেখেছিলেন, স্নেহের ভালোবাসার, সেটা আমি ভীষণভাবে ফিল করেছি। দাদার আশীর্বাদ তো ছিল মানে বিরাটভাবে, আর এলাকাতে ওনাকে ভুলেনি, তার জন্য একেবারে উজাড় করে দিয়েছে। কিছু না, যেটা দল মানে আমাদের তৃণমূল কংগ্রেস দল যেটাই ভাবে যে ডিসিশন নেবে সেই পথেই আমরা চলব। এদিকে দিলীপ ঘোষের সুর অর্জুন সিং এর গলাতেও। দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে সুর চড়িয়েছেন অর্জুন সিং। গতকাল দিলীপ ঘোষ আত্মসমালোচনার সুরে বলেছিলেন, বিজেপি সংগঠন জানে, আন্দোলন জানে, কিন্তু ভোট করাতে জানে না। এবার অর্জুন সিং বললেন, দিলীপ ঘোষ একটু পরে হলেও খামতিটা বুঝেছেন। ভোট বাংলায় তো হয় না রে ভাই, বাংলায় তো মানুষ ভোট দিতে পারে না, বাংলায় ভোট করাতে হয়। সেই ভোট করাবার জন্য যে কায়দা শিখতে হবে সে শিখতে হবে।
এটা স্বীকার করেছেন, আমি উনাকে সাধুবাদ জানাচ্ছি কি উনি স্বীকার করেছেন কি ভোট করাতে বিজেপি কর্মীরা জানে না। বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে, সেটা শিখতে হয়। আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো। আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত সময় মতো। দিলীপদা অনেক পরে বুঝলে, কিন্তু খুব ভালো। ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো। এ তো অর্জুন সিং এর আজকের মন্তব্য। দিলীপ ঘোষ গতকাল ঠিক কি বলেছিলেন শুনুন। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে ৭৭ আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম ১০০ বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের কাছে আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কী করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে হবে। বিজেপি নেতাদের মুখে আত্মসমালোচনা সুর, কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। বাংলা একটা প্রবাদ আছে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। শুভেন্দু হয়তো সংগঠন শিখেছে মমতাদির থেকে, শুভেন্দু হয়তো রাজনৈতিক দক্ষতা শিখেছে মমতাদির দল করতে গিয়ে, একটা শাখা সংগঠন করতে গিয়ে। কিন্তু বিজেপির ঘরানা তৃণমূলের ঘরানাটা সম্পূর্ণ আলাদা। দুটো ঘরানার মধ্যেও মিলমিশ না পেরে যেটা হয়েছে, বিজেপির আদি যারা কর্মী তারা আজকে বঞ্চিত, তারা জেলায় জেলায় বসে পড়েছে। এই জন্য আমি বলছি, শুভেন্দুর মতো নেতা যত লিডার অফ অপোজিশন থাকে, যত বিজেপির দায়িত্বে থাকে, তত তৃণমূলের লাভ, তৃণমূলের কাছেও লক্ষ্মী পেঁচা। এদিকে একগুচ্ছ চ্যালেঞ্জ নিয়েই আগামীকাল মোদী সরকারের বাজেট। এবারে শরিকদের উপর অনেকটাই নির্ভরশীল মোদী সরকার, ফলে জোট দায়বদ্ধতার কথা মাথায় রেখেই বাজেট পেশ করতে হবে নির্মলা সীতারামনকে। এই অবস্থায় বড় আর্থিক সংস্কারের দিকে নির্মলা এগোতে পারেন কিনা নজর থাকবে সেদিকেই। জেডিইউ সূত্রে খবর, বিহার নির্বাচনের কথা মাথায় রেখে এখনই জনগণের স্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো কড়া আর্থিক পদক্ষেপ মানবে না জেডিইউ। স্পেশাল প্যাকেজের দাবি সামলানো অন্যতম বড় দায়। জেডিইউ এর পাশাপাশি বিহারের স্পেশাল প্যাকেজের দাবি জানাচ্ছে এলজেপিও। টিডিপির পাশাপাশি অন্ধ্রপ্রদেশের স্পেশাল প্যাকেজের দাবি জানিয়েছে ওয়াইএসআর কংগ্রেসও। ওড়িশার জন্য স্পেশাল প্যাকেজের দাবি জানাতে শুরু করেছে বিজেডিও। গত একের পর এক বাজেটে মধ্যবিত্ত কর ছাড়ের ক্ষেত্রে কোনো স্বস্তি পায়নি। ভোটের ধাক্কার পর এবার কি করবেন নির্মলা সীতারামন? শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবহনে পরিকাঠামোগত উন্নয়ন যথাযথ নয় বলে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে। বরাদ্দ বাড়বে কি, এখন সেটাই দেখার। पिछले काफ़ी सालों से गवर्नमेंट एक बहुत ही बैलेंस बजट दे रही है, जिसमें लॉन्ग टर्म इंफ्रास्ट्रक्चर ग्रोथ एंड डेवलपमेंट के ऊपर काफ़ी फोकस रहा है। तो मैं उम्मीद करता हूँ कि गवर्नमेंट लॉन्ग टर्म इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के ऊपर फोकस रखे, जिससे रियल एस्टेट और बाकी सभी सेक्टर्स को बेनिफिट मिले और इंडिया सस्टेनेबली ग्रो कर पाए। शॉर्ट टर्म में मुझे उम्मीद है कि हाउसिंग सेक्टर के लिए गवर्नमेंट कुछ इनिशिएटिव्स ले। प्रधानमंत्री आवास योजना में जो घर घोषित हुए हैं उससे अधिकतर घर बने, और अगर जो इंटरेस्ट ऑन होम लोन्स है उस पर या कोई रिबेट या तो कोई टैक्स इंसेंटिव दे पाए, तो इससे हाउसिंग सेक्टर को काफ़ी बूस्ट मिल सकता है। আর এবার একটু মালদার দিকে নজর রাখবো। সেখানে তাজ্জব কাণ্ড, আইসক্রিমের ফ্রিজারে উদ্ধার নগ্ন দেহ। নামকরা আইসক্রিম কোম্পানির ফ্রিজারে দেহ উদ্ধার। তুমুল চাঞ্চল্য ওল্ড মালদা পুরসভার বাচামারি এলাকায়। মৃত ব্যক্তির নাম মৃণাল কান্তি বসু, বাড়ি বনগাঁয়। জানা গেছে গত ৬-৭ বছর ধরে ওই গোডাউনে আইসক্রিমের গাড়ির চালক ছিলেন মৃণাল। আজ সকালে গোডাউন ম্যানেজার তার খোঁজ করেন। আইসক্রিমের ফ্রিজার খুলতেই চক্ষু চড়ক গাছ। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। কি দেখলেন? দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ছিল, ভিতর থেকে ডাকছিলাম, তো সারা চলতে পারছিল না। অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে, ওই গেটটা বন্ধই থাকে, ওদিক দিয়ে ঢুকলাম, ঢাকনাটা উঠিয়ে দিকে ভিতরে আছে। উনি গাড়ির ড্রাইভার, গাড়ি চালান। এক্সারসাইজ করেছিল, করে হয়তো গরম লাগছিল, আর ওই বক্সটা ঠান্ডা থেকে অল্প না হলো ওটা আইসক্রিম নিয়ে যাওয়া হয়তো, ওরা হয়তো গরম লাগছিল বা কিছু, জাস্ট ওর মধ্যে হয়তো ঢুকতে গেত, তারপরে নেশার অবস্থা হয়তো যে কারণে ঢাকনাটা পড়ে গেলেই লক হয়ে যায়। এদিকে পূর্ণিমার ভরা কটাল ও নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র। ঢেউয়ের দাপটে উল্টে গেল 3টি ট্রলার।
গঙ্গাসাগরের বেগুয়াখালীতে দুর্ঘটনায় গুরুতর জখম 2 জন মৎস্যজীবী। 2টি ট্রলার থেকে উদ্ধার 8 জন মৎস্যজীবী। অন্যদিকে জম্মুদ্বীপের কাছে ইলিশ ধরার সময় উত্তাল ঢেউয়ের জেরে উল্টে যায় একটি ট্রলার। সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে 19 জন মৎস্যজীবীকে। গতকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ছিল। প্রশাসনিক নির্দেশ লঙ্ঘন করে কিভাবে সমুদ্রে গেলেন মৎস্যজীবীরা তা নিয়েও প্রশ্ন উঠছে। খালমুখে ঢোকার সময় বোল্টারও পড়ে আছে না, এই বোল্টারে ভয় করে মানে পিছনে করে মৌজা মেরে দিয়েছে। মারার পরেই ট্রলারটা। হ্যাঁ। কত টাকার ক্ষতি হয়েছে? কমপক্ষে হলো মাছ সঙ্গে নিয়ে এলো 10 লাখ টাকা। 2 জন অসুস্থ হয়েছে।